খালেদা জিয়া, আরেকজন হচ্ছেন তারেক রহমান। একজন অসুস্থ মৃত্যু পথযাত্রীটা অনেক আগে থেকে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বিএনপি মহাসচিব আহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানাচ্ছিলেন দেশবাসীকে অনেকদিন ধরে, সেটা আওয়ামী লীগ সরকারের সময় থেকে। তিনি এখন ক্রিটিক্যালি অসুস্থ, তিনি সিসিউতে আছেন এবং স্বাভাবিকভাবেই মানুষ চাবে যে তার বড় ছেলে তারেক রহমান তিনি মার পাশে থাকবেন। যেহেতু 15 মাস হয়েছে, এই সম্পর্কে বিএনপির দিক থেকে ক্লিয়ার কোনো ধারণা দেওয়া হচ্ছে না। এদিকে তফসিল ঘোষণার সময় হয়ে গেছে, সেই সময় বিএনপি নেতৃবৃন্দ এবং দেশে আওয়ামী লীগ যারা করেন, আওয়ামী লীগ সমর্থক, তারাও কখনো কখনো আমাদের শোতে আসলে বলেন যে হ্যাঁ, তারেক রহমান দেশে আসলে পরে দেশের সিনারিও চেঞ্জ হয়ে যাবে, এবং সেটা আওয়ামী লীগ কেন, যে কারোর জন্য এটা অনেক টাফ হয়ে যাবে। আমরা এই বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এর তাৎপর্য, তারেক রহমানের ফেরার তাৎপর্য। এবং এখন অনেকেই বলছেন যে মা যেহেতু অসুস্থ, উনি নিশ্চয়ই দ্রুততার সাথেই আসবেন বলে স্বাভাবিকভাবে মানুষ মনে করে। বাধাটা কোথায়? সরকারের দিক থেকে কি কোনো বাধা আছে, বা আর কোনো বাধা যে কারণে তারেক রহমান সাহেব এখন তো সুস্পষ্ট কোনো খবর পাওয়া যাচ্ছে না কারণ তিনি আসছেন না? এই সার্বিক দিক মিলিয়ে জমজমাট রাজনীতি, শীতে উত্তাপ, মেজর আখতারুজ্জামান রঞ্জন, আপনার মূল্যবান বিশ্লেষণ আশা করছি। ধন্যবাদ পূর্ণিয়া, ধন্যবাদ। তোমার অনুষ্ঠান প্রায় 4 মিনিট হয়ে গেছে, তুমি শুরু করে দিয়েছো। আমি বলেছিলাম সালাম আলাইকুম, তোমার অগণ দর্শক থেকে আমার সশ্রদ্ধ সালাম জানাই। সালাম আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এবং নিরাপদে থাকার চেষ্টা করবেন। দেখো, তুমি এতক্ষণ যে কথাগুলো বললা আজকের বাংলাদেশের রাজনীতি বর্তমান প্রেক্ষাপটে, এখন এগুলো কোনো এটা এখন মানে কি বলে, মানে খুব একটা গুরুত্ব বহন করতেছে না, এটা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। শেখ হাসিনার বিচার হবে, আওয়ামী লীগের বিচার হবে, এটা তো রুটিন ওয়ার্কস, নাথিং স্পেশাল। বিচার হয়েছে, একটাতে ফাঁসি হবে, আরেকটাতে ফাঁসি হবে, আরেকটাতে ফাঁসি হবে, এরকম ফাঁসির নাটক, বিচারের নাটক চলতেই থাকবে, চলতেই থাকবে। এবং আগামী কয়েক মাসের মধ্যে অনেক ধরনের পরিবর্তন আসতে পারে। 27 তারিখে নতুন বিচারপতি আসবেন। নতুন বিচারপতি আসলে এই বর্তমান বিচারপতি সরকারকে যে সার্ভিস দিয়ে গেলেন, সরকারের প্রতি আনুগত্য দিয়ে গেলেন, ওনাকে কোথায় নিয়ে যাওয়া হবে? উনি কি করবেন? উনি কি নিঃস্বার্থভাবে কাজগুলো করে গেছেন এতদিন, না কোনো স্বার্থের বিনিময়ে করেছেন? সেটাও 27 তারিখে প্রকাশ হয়ে যাবে। কাজে এখানে পুরো জিনিসটাকে, যেখানে প্রধান বিচারপতি সাহেব বলেছেন যে ন্যায় বিচার হলো বা বিচারের আইনের শাসন হইলো সকল কিছুই সভ্যতার স্তম্ভ। এখন আইনের শাসন প্রতিষ্ঠা করবে কি? আইন তো তার অধীনে দিয়ে দেওয়া হয়েছে। মুন্সিপ থেকে নিয়ে আপ টু হাইকোর্ট পর্যন্ত সবকিছু সুপ্রিম কোর্টের অধীনে, এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের সঙ্গে ডিসএগ্রিমেন্ট হয়েছে আদার জাজেস, আমরা এখন পর্যন্ত কোনো রেকর্ড দেখি নাই। তার মানে হি ইজ এন সুপ্রিম পাওয়ার অ্যাজ পার দি জুডিশিয়ারি ইজ কনসার্ন। কিন্তু উনি কি পেরেছেন? উনি একটা কনফিউজিং অর্ডার দিয়ে গেলেন 3 দিন আগে, এমন তত্ত্বাবধায়ক সরকারকে নিয়ে। ইটস এ কমপ্লিটলি কনফিউজিং ভার্ডিক্ট। এটা প্রধান বিচারপতি এই বিচারপতির কাছ থেকে যাত্রী আশা করে নাই, কামনা করে নাই। উনিও একদিন এই পয়েন্টের জন্য জনগণের কাছে বঞ্চিত হইতে পারেন। ওনার সামনে তুমি কোন ভবিষ্যৎ দেখতেছি না, উনি কি কাজ করবেন? উনি তো তত্ত্বাবধায়ক হওয়ার সুযোগও পাচ্ছেন না এখন আর। আগামীতে অনেক কিছু আসবে। তো যাই হোক, সবকিছু মিলে তুমি যে কথাটা বলছো, এই কথাটা মনে হয় অনেকগুলো প্রাসঙ্গিক না, কিছু হবে না। আর তারেক রহমান সাহেব সম্বন্ধে যে কথা তুমি বলার চেষ্টা করেছো, এটা অত্যন্ত স্পষ্টভাবে বলা দরকার, সবার জানা দরকার। এই দেশের মৌলবাদ উত্থানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তারেক রহমান। এই দেশের মৌলবাদীরা জানে তারেক রহমান যদি বাংলাদেশে আসে এবং রাজনীতি হালচাল ধরে, তাহলে বিএনপি রাজনীতিতে এগিয়ে যাবে। সেখানে রাইট এবং এক্সট্রা রাইট যারা আছে, তারা কোনো অবস্থাতে চায় না তারেক রহমান দেশে আসুক। তারা হয়তো এমনও কোনো অ্যারেঞ্জমেন্ট করেছে তারেক রহমান সাহেবকে, আপনি দূর থেকে দলটা চালান, দলটা একটা বিরোধী দল হোক, আপনাকে আমরা একটা যথোপযুক্ত সম্মানের জায়গায় বিরোধী দলের অবস্থানকে শক্তিশালী করে দিব, তাহলে সেটা নিয়ে আপনি চিন্তা করেন না। আর যদি যান, তাহলে একটি গ্রুপ ওনাকে স্পষ্ট করে দিয়েছে, আমরা আপনার জীবনে নিরাপত্তা দিতে পারি না, যার জন্য বুলেট প্রুফ গাড়ির প্রশ্ন আসছে, যার জন্য বলা হয়েছে উনি কি বুলেট প্রুফ গাড়িতে চলাফেরা করতে হবে। এর প্রশ্ন কেন আসলো? আপনি চিন্তা করে দেখেন, এদেশে তো একটি ইসলামিক মৌলবাদী গোষ্ঠীর আচার আচরণ চলাফেরা দেখা যাচ্ছে।
উনাকে তো তারা এখনো মনে করে যে অতীতে যে ইসলামিক ফান্ডামেন্টালিটি উত্থানের যে সুযোগ তিনি করে দিয়েছিলেন সেটাকে উনি পরবর্তীতে সাপোর্ট করেন নাই। কাজেই সে অবস্থায় আপনি বলেন আমাকে, তারেক রহমান সাহেব কার আশায়, কার নিরাপত্তা নিয়ে এখানে আসবে? ওনার যে কয়েকটা সিএসএস আছে, কতগুলো আর্মির থেকে মানে বাতিল মাল, এগুলো দিয়ে হবে? ওনার যে আমাদের দলের যে নিরাপত্তা উপদেষ্টা কি আকবর, এই কি এলাহিয়া আকবর, এলাহি না কি কি এলাহি আকবর আল্লাহ জানে, তার দ্বারা হবে? সেনাবাহিনীর সঙ্গে গুচুর করে নিজস্ব ফায়দা নেওয়া যায়, দেশ জাতি দলের জন্য কোনো কাজ করা যায় না। কাজে তারেক রহমানকে আমি মনে করি বাংলাদেশে না আসাটা, আমার সুপারিশ যদি তুমি নাও, আমি বলবো ওনাকে না আসাই উচিত। আল্লাহ না করুক এমনকি যদি আম্মা মারা যান এই সময়টার মধ্যে, তারপরে আমি অনুরোধ করব তিনি যেন দেশে না আসেন, কারণ ওনাকে দেশে নিরাপদে থাকতে দেওয়া হবে না। এটা আমার কথা না, এটা হলো বিভিন্ন জায়গা থেকে আমরা যে সমস্ত সুর পাই ওখান থেকে বোঝা যাচ্ছে, এবং এটা এক ঢিলে অনেকগুলা পাখি মারা হবে। আমেরিকান ইন্টারেস্ট বলেন, এন্টি এই সন্ত্রাসী বলেন, ভারতের পক্ষ থেকে বলেন, ইভেন চীনের পক্ষ থেকে বলেন। চীনও তো জানে তাদের সঙ্গে বিট্রেটা কে করেছিল, তাইওয়ানকে কোন সরকার এনেছিল, কারা এনেছিল। সবকিছু মিলে আবার তারেক রহমানের সঙ্গে তাদের কোনো ইন্টারাকশন নাই। এখানে যারা অ্যাম্বাসেডার, এখানে যারা আছে তারা ওনাকে চিনে না, তাদের সঙ্গে আজ পর্যন্ত কথা হয় না। রিপোর্ট তো লন্ডন থেকে নিবে না, রিপোর্ট তো নিবে তারেক রহমানের ভিত্তি বাংলাদেশে কতটুকু আছে। কাজে আমি মনে করি ব্যক্তিগতভাবে তারেক রহমানের পক্ষে বাংলাদেশে নির্বাচনের আগে আসা সম্ভব হবে না। যদি সরকার গঠন করতে পারে বিএনপি, তাহলে অবশ্যই উনি সবার আগে আসবেন। নিরাপত্তার দায়িত্ব যখন চলে যাবে বিএনপির হাতে, তখন বিএনপিরা ওনাকে সর্বময় নিরাপত্তা দিতে পারবে। আপনি ভুলে যান না, সেনাবাহিনী অনেক অফিসার এখনো বেঁচে আছে যারা তখন ক্যাপ্টেন মেজর হিসেবে ওনার সঙ্গে দুর্ব্যবহার করেছে, তারা কিন্তু ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল। তারাও তো শঙ্কিত থাকবে যে উনি আসলে পরে আমাদের কি হবে। এই ধরনের পরিস্থিতি তো দেখা দিতে পারে। কাজেই শর্টকাট সংক্ষেপে যদি তুমি বলতে বলো, তাই বলবো তারেক রহমান সাহেবের দেশে আসা কোনো অবস্থাতে উচিত হবে না। এবার আসি ইলেকশনের ডামাডোল। তারেক রহমান সাহেব উনি অবশ্যই আমার চেয়ে অনেক ভালো বুঝেন, বলবো না, কারণ ভালো বুঝলে তো অনেক কিছু ভালোই হইতো। তবে উনি যে একের পর এক বুকামি করেন, একের পর এক যে এরকম অডাসিটি করেন, আপনি দেখেন বিএনপির মূল স্তম্ভ হলো 18 দফা। মূল স্তম্ভ হলো 18 দফা। 18 দফার ভিত্তিতে জিয়াউর রহমান বাংলাদেশটাকে ঐক্যবদ্ধ করতে পেরেছিল তার নেতৃত্বে। আজকে তারা সবাই সেই জিয়ার আওয়ামী লীগ বলে গর্ব করে, তারা সে জিয়ার আদর্শকে সামনে কথা বলে। তাহলে জিয়ার 18 দফাটা কোথায়? আপনি আল্লাহ মানেন, রসুল মানেন, কোরআন মানেন না, এটা হয় ভাই? বলেন, আপনাকে যদি আল্লাহ মানতে হয়, আপনাকে রসুল মানতে হয়, তাহলে আমার কোরআন শরীফকে মানতে হবে। আপনি নেতা মানবেন জিয়াউর রহমানকে, তার নামে দুহাই দিয়ে আপনি আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ রাখবেন, কারণ আমরা জিয়ার জন্য পাগল, দেশমাতা খালেদা জিয়ার জন্য পাগল। তাদের নীতি আদর্শ কোথায়? তাদের নীতি আদর্শ কেন আপনি বাস্তবায়ন করলেন না বা করতেছেন না? তার উপরে আপনি দিয়েছেন 31 দফা। কে তার 31 দফাতে কি আছে? কাকে খুশি করার জন্য? কার আঙ্গুলি হেলো না 31 দিবসের? 31 দফা পাশ করলেন কোথায়? টেকনিক্যাল কমিটি কে ছিল? কারা এটা ড্রাফট করছে? কারা এটা স্ক্রুটিনাইজ করছে? কারা এটা ভেটিং করছে? কোন সংসদীয় কমিটিতে বা কোন স্ট্যান্ডিং কমিটিতে পাশ হয়েছে? কোন বিএনপির কোন সম্মেলনে 31 দফা পাশ হয়েছে? এতগুলা অগণতান্ত্রিক কার্যক্রম করবেন আর নিজেকে গণতন্ত্রের ধারক বাহক বলে মনে করবেন, এটা তো হয় না। যেদিন বিএনপি 18 দফা থেকে সরে আসছে, সেদিন থেকে বিএনপির সর্বনাশ শুরু হয়েছে। আমরা কিন্তু এমন অনেক কথা শুনেছি, আমাদের কানে বলেছেন যে আমি জিয়া না, জিয়া করো না আমার সামনে। আমি যেটা বলি সেটা করো।
এরকম ধমক তো খাইছি রে ভাই, অস্বীকার করতে পারবেন? আমি বললাম না কে বলেছিল কথাটা। কাজেই দেখেন আজকে বাংলাদেশের মানুষের দাবি ডিমান্ড ইজ ভেরি ডাইরেক্ট, ইনডাইরেক্ট না। মানুষ কি চায়? মানুষ প্রথম এখন খাদ্য চায়। আজকেও জাতিসংঘ বলেছে বাংলাদেশে একটা অনাহার আসতেছে, একটা কি বলে দুর্ভিক্ষ আসতেছে। এই দুর্ভিক্ষটা আপনি সামলাবেন কেন, কিভাবে? কাজে বাংলাদেশের মানুষের জন্য খাদ্য হলো সবচেয়ে বড় অগ্রাধিকার। আপনি ক্ষমতায় গেলে বর্তমানে যে পরিমাণ খাদ্য উৎপাদন করেন সেই পরিমাণ খাদ্য তো মানুষের পর্যাপ্ত নয়। আর খাদ্য মানে তো চাউল না, ভাত না, ডাল না। খাদ্য মানে তার আমিষ জাতীয় খাদ্য, যেটাতে খেলে পরে তার স্বাস্থ্য, তার মেধা, তার বুদ্ধি, তার দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে। আপনি ভাত খাওয়াইয়া পেট ফুলাইয়া জাতিকে শোয়া রাখবেন, আর আপনি অশিক্ষিত হইয়া, আমি অশিক্ষিত হইয়া লেখাপড়া জানবো না, আর আমরা তাদের উপর ছুরি চালাবো, কারণ ওরাও তো একই অবস্থা, পেট মোটা হয়ে গেছে না খেতে খেতে। কাজে আপনাকে প্রপার প্রোটিন ফুড এনশিওর করতে হবে, আমিষ জাতীয় খাদ্য এনশিওর করতে, ভাত, মাছ, মাংস, ডিম, তৈল, ঘি, মাখন, ফল, আম বলেন, কাঁঠাল বলেন, আঙ্গুর বলেন, পেস্তা বলেন, বাদাম বলেন, এগুলা খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, এগুলা নিশ্চিত করতে হবে। তাহলে একটি মানুষ পূর্ণাঙ্গভাবে গড়ে উঠবে, তার মেধার বিকাশ হবে, তার স্বাস্থ্যশালী হবে, তার চিন্তা প্রকট হবে এবং তার মেমোরি শার্প হবে। সেই অবস্থা নাই, আপনি সেটা চিন্তা করছেন না। তারপরে বাসস্থান। আপনি হাসিনা মার্কা এরকম ঘর বানায় টিনের চাল দিয়া উড়ে দিয়ে যাওয়া তো বাসস্থান না। বানায় দিয়ে একদিক দিয়ে আরেক দিক দিয়ে আইসা ঝড়ে পড়ে যাবে, না হলে আপনি ভেঙে পড়ে যাবে। আর সিঙ্গেল হাউস বাসস্থানে আছে, এক বাসস্থানে আপনি কি করবেন? আপনার তো জনগণের, তৃতীয় জনগণের নিরাপত্তা বিধান করতে হবে। জনগণ যাতে এই যে খুন খারাপি হচ্ছে, মারামারি কাটাকাটি হচ্ছে, চুরি ডাকাতি হচ্ছে, এগুলোর থেকে একটা কার্যকরী পদক্ষেপ নিতে হবে। খালি পুলিশ দিয়ে তো দেশ শাসন করতে পারবেন না, খালি পুলিশের উপর নির্ভর করে তো দেশে আইন শৃঙ্খলা রক্ষা করতে পারবেন না। তাহলে জনগণকে সামাজিকভাবে, পারিবারিকভাবে নিরাপত্তা দিতে হবে। নিরাপত্তা দিতে হলে প্রথমে আসে বাসস্থান। আপনি 3 ইউনিট একটি 3 তলা বাসা তাকে বানিয়ে দেন এবং লাগাতার পাশাপাশি থেকে থেকে এরকম 100-200 বাসা হয়ে যাক, লাগাতার এক জায়গাতে একটা মানে ক্লাস্টার হয়ে যাক। 1 তলায় তার কৃষি কাজ করবে, গরু থাকবে, বাছুর থাকবে, ছাগল থাকবে নিচের তলায়। 2 তলায় সে থাকবে, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে। আর 3 তলাটা যদি তাদের সন্তান বেশি হয় বা ভবিষ্যতে সন্তান যে আসবে বা তাকে বিয়ে শাদী করাবে, তাকে ইমিডিয়েটলি যেন আপনি 3য় তলা রাখতে পারেন, বা 3য় তলাকে আপনার স্টাডি রুম, পড়াশোনা করা, বা আপনার ছেলে মেয়েরা যে পড়াশোনা করে তাদের জন্য রাখতে পারবেন। তো ওই 3 তলা বিল্ডিং তো একজন জনগণের জন্য ম্যান্ডেটরি, এটা তার দাবি, এটা ফুলফিল করতে হবে যে সরকারে আসেন। আজ না পারেন, বলেন যে এটা নাই, টাকা নাই, গরিব, এই সেই, তাহলে ওই হালার প্রতি আপনার আশা দরকারটা কি? কম ইয়াতে রাজনীতিতে আসার দরকারটা কি মানুষের কাছে ভোটের জন্য? যদি আপনি না পারেন, যারা পারবে তাদেরকে রাস্তা ছেড়ে দেন। যারা সো মেনি পিপল যারা এই কাজগুলা করতে পারবে। কাজেই এই জিনিসগুলো নিশ্চিত না করে আপনি বলছেন শিক্ষা এখন আমার গুরুত্ব দেওয়া দরকার নাই, শিক্ষা বাংলাদেশে অনেক প্রসারিত হয়েছে, বাকিরা একের থেকে একে শিক্ষিত হয়ে যাবে। কাজে এখানে অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান যেটা বলছিলাম, আজকে এগুলার অনেকগুলো ফুলফিল হয়ে গেছে, বাকিগুলাকে আপনাকে করতে হবে। কাজে এইগুলো যদি আপনি একটা দাবিতে নিয়ে আসেন, যে আমরা প্রথম দাবি হলো আমরা বাংলাদেশের জনগণের জন্য খাদ্য, সুষম খাদ্য নিশ্চিত করব, আমরা তার জন্য বাসস্থান নিশ্চিত করব, আমরা তার জন্য গৃহ বাসস্থান করব, তার জন্য আমরা নিরাপত্তার ব্যবস্থা করব। তারপরে আমরা শিক্ষা এবং আর যদি আপনি বলেন কি বলেন এটা অন্য কি যোগাযোগ ব্যবস্থা, এগুলো যদি বলেন আপনি চলে যেতে পারেন তারপরে। এবার আসেন 2 নম্বরে। তবে আমি একটু আপনার এই
আপনার এই আলোচনাটা যাওয়ার আগে আমি একটু ইন্টারফেয়ার করতে চাই, যেহেতু সাবজেক্টটা আর্লি করে যাচ্ছে, মানে আমাদের যে টপিকটা ছিল, আমি তারেক রহমান সাহেবের প্রসঙ্গটা দিয়েছি। আপনি যদি বিশ্লেষণটা দিয়েছেন, যে ইনফরমেশন গুলো দিয়েছেন, যদি সত্যি হয়, তাহলে একটা দেশের যে কোনো নাগরিককে তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। এই সরকার তো এখন আর দুর্বল সরকার বলাটা কঠিন, কারণ তারা যেভাবে এতদিন ধরে চালাতে পেরেছে, অন্তত সব দিকেই হোক, তাহলে কি সরকার একজন নাগরিকের, আমি তারেক রহমান সাহেব তো অনেক হাই প্রোফাইল মানুষ, সেই জায়গায় একজন নাগরিকের নিরাপত্তা দেওয়ার কি নিশ্চয়তা দিচ্ছেন? এটা কি এরকম? বা সরকারের কাছে নিরাপত্তা নিশ্চিত চেয়েছেন? হাইপোথিক্যাল কথা বললে তো হবে না। তুমি দেখেছো দেশমাতা খালেদা জিয়া আজকে 4-5 দিন ধরে হাসপাতালে ভর্তি, এবং ওনাকে পর্যবেক্ষণ রাখছি 2 দিন। আমরা আপনাকে তোমার মাধ্যমে অনুরোধ করেছি, আবেদন করেছি, স্বাস্থ্য বুলেটিন চেয়েছি, তার সুচিকিৎসা ব্যবস্থা করতে বলেছি। আজকে বুলেটিন দিচ্ছে যে ওনার স্বাস্থ্য, ওনার পর্যবেক্ষণের সঙ্গে সঙ্গে ওনাকে চিকিৎসা করা হচ্ছে। কিন্তু একজন সরকারি উপদেষ্টাকে দেখেছে ওনাকে একটু দেখতে যাওয়ার জন্য? কয়দিন আগে উপদেষ্টা একটা বাসায় গেছিল দলিল নিয়ে। ওই ব্যাপারে জিজ্ঞাসা করো না ধান্দাবাজকে। হ্যাঁ, দলিল নিয়ে ধান্দাবাজ গেছিল, দলিল দিয়ে আইসে ম্যাডামকে চরিত্র হনন করার জন্য। তো ওই গুলোকে বলো না যে তোমরা কেন গেল না, স্বাস্থ্যমন্ত্রী কেন গেল না? দেশের মধ্যে খালেদা জিয়া তোমাদের কাছে এত অপ্রাসঙ্গিক? একটা বিরোধী দলের নেত্রী, বাংলাদেশে এখন একচ্ছত্র নীতি, সে হাসপাতালে অসুস্থ, তুমি তার জন্য কি ব্যবস্থা করেছো? এই কথাটা কে বলবে? আর তুমি হাইপোথেটিক্যাল কোশ্চেন তুলছো যে তারেক রহমান দেশে আসলে ওনারা। সরকার তো প্রতিনিয়ত দোয়া করতেছে, মসজিদে মসজিদে দোয়া চালাচ্ছে, খালেদা জিয়া মরুক, খালেদা জিয়া মরুক, খালেদা জিয়া মরুক। এখন তো ডক্টর ইউনূসের একমাত্র জব মরুক মরুক খালেদা জিয়া মরুক, মরুক মরুক খালেদা জিয়া মরুক, আমি মুক্তি পাই, আমি মুক্তি পাই, আমি মুক্তি পাই। এই তো তসবিহ গুনতেছে সে। না হলে উনাকে দেখতে যাবে না কেন? উনি কে? কোন লাট বাহাদুর? কদিন আগে তো আদালত 4 তলায় উঠছে হাইটা হাইটা গিয়া, আর 2 বছরে এখনই ভাতের কোনো অন্ন। আপনি কেন যাবেন না দেশমাতা খালেদা জিয়া দেখার জন্য? কেন আপনি আপনার মেশিনারিজ বলবেন না? এটা তো বিএনপির চিকিৎসা ব্যবস্থা না। আপনি কেন দেশের সুপ্রিম মেডিকেল অথরিটিকে আপনি কেন নিয়োজিত করলেন না? কি কারণে বাংলাদেশের সবচেয়ে টপ র্যাঙ্কিং ডক্টর দেখে আপনি সেখানে পাঠালেন না? কি কারণে? তার মানে ওনার মৃত্যুটা হলো আপনার কাম্য। মানে এটা বললে আমি দোষ। হয়তো আমার স্টিমিয়াট ভাই আমাকে 2 দিন ধরে বন্ধ করে দেখেছে, বললেই স্টিমিয়াট ভাই সরি ভাই, তোমরা এত সিরিয়াস হয়েও না আমার প্রতি, কথাগুলো বলতে দাও, বুঝছো না? কাজেই এখানে বিষয়টা বলছি এই জন্য যে বিএনপি পলিটিক্সের মতো খেলতে হবে। বিএনপি সেই চাপ সৃষ্টি করতে পারলো না। বিএনপি বুঝে না যে রাজনীতি কখন কোন দিকে মোড় নিতে হবে, কোন জিনিসটা নিয়ে আমাকে কখন যেতে হবে। কাজে আমি বলছি এই মুহূর্তে 31 দফাটা ফালাইয়া দিয়া বাংলাদেশের জনগণের জন্য 5টা-6টা ইমিডিয়েট ইফতার তৈরি করা উচিত। শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা ঢালাও করে সাজাতে হবে। ক্লাস 8 পর্যন্ত শিক্ষা সার্বজনীন করতে হবে, যেখানে ইসলামী শিক্ষা এবং বাংলাদেশ শিক্ষা অবশ্যই থাকতে হবে। আপ টু 8 পর্যন্ত আমার দেশের প্রতিটি ছেলে মেয়ে কোরআন শরীফ পড়তে জানতে হবে। প্রতিটি ছেলে মেয়ে বাংলা ভাষা জানতে হতে পারে। প্রতিটি ছেলে মেয়ে বাংলাদেশের কৃষ্টি কালচার জানতে হবে। এইটা হবে প্রাথমিক স্তর। 8 পর্যন্ত সকল ছেলে মেয়েদেরকে আমাদের শিখাতে হবে আমাদের দেশপ্রেম, আমাদের ধর্মের প্রতি আনুগত্য এবং আমাদের নিজেদের দেশে আত্মপরিচয়। কাজে আমি তো মনে করি বিএনপি বলা উচিত ছিল যে আমরা আগামী শিক্ষা ব্যবস্থা ক্ষমতায় যাই, আমরা 8 পর্যন্ত একমুখী শিক্ষা ব্যবস্থা করব। সেখানে প্রতিটি ছেলে মেয়েকে কোরআন শরীফ পড়তে হবে, কোরআন শরীফ জানতে হবে, মুখস্থ করতে হবে। দরকার পড়লে কয়েকটা হাফিজ বানানোর দরকার নাই, সবাইকে হাফিজ বানায় দেন, যাতে হাফিজের মাতবরি কমে যায়। আপনি ইসলামের শিক্ষা সবাইকে দিয়ে দেন। আপনি বড় লোকরা তো বাড়িতে ইয়া রেখা, ওই মৌলবী রেখা তার ছেলে মেয়ে থেকে পড়ায়, ওই আরবি পড়ায়। কি দরকার আপনি আরবি পড়ান? তাই কোরআন শরীফের বাংলা অর্থ সচেতন, অর্থাৎ 8 পাস পর্যন্ত প্রতিটি লোক, যেহেতু আমি মুসলমান, আমাকে কোরআন জানতে হবে, আমাকে নামাজ পড়া শিখতে হবে, আমাকে দোয়া দরুদ শিখতে হবে। তাহলে কোত্থেকে শিখবো এটা?
এটা শিক্ষার একটা ব্যবস্থা তো করতে হবে ওকে। কাজে আমি মনে করি বাংলাদেশের প্রাথমিক শিক্ষা স্তর আরো 1 বছর আগে নিয়ে যাক বাচ্চাদের, এবং সেটা মোট করা হোক 9 বছর। 9 বছর প্রাথমিক শিক্ষা বাচ্চাদের হবে, যখন তাদের বয়স 13 বা 14 হয়ে যাবে। তারপরে তাদেরকে নিয়ে যান 2 ইয়ার্স প্রি কোর্স, অর্থাৎ বিভিন্ন আধুনিক বিষয়ের উপরে বিজ্ঞান, পৌরনীতি, রাষ্ট্রনীতি সম্বন্ধে তাকে ধারণা দিবেন। প্রি কোর্স 8 to 9 অর্থাৎ 9 to 10। সেখান থেকে যারা পাশ করবে তারা যদি যে কোনো জায়গায় যেতে পারে, এবং সবাইকে পাশ করায় দেবেন, সবাই, কোনো ফেল শব্দটা থাকবে না, বাট এনশিওর করবেন তারা যেন সবকিছু জানেন, বুঝে। সেখান থেকে তাদের দক্ষতার অবস্থা সৃষ্টি হবে। যারা বুদ্ধিভিত্তিক দক্ষ হবেন না, যারা বুদ্ধিভিত্তিক মেধা হবেন না, তারা হয়তো মেট্রিক পরীক্ষা পাশ করার পরে ঝরে যাবেন। তারা আমাদের সাধারণ সৈনিক হতে পারে, তারা আমাদের পুলিশ কনস্টেবল হতে পারে, তারা বিভিন্ন নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত কাজ হতে পারে, তারা আমার কৃষি শ্রমিক হতে পারে, তারা আমার কৃষকের কাজে লাগতে পারে, তারা আমাদের বিভিন্ন স্কিল জব, মেস্তরি, কার্পেন্টার, টেইলার, এই কাজে লাগতে পারে। সো দিস আর দ্য পিপল উইল গো। আর যাদের একাডেমিক পারফরমেন্স আছে, একাডেমিক অ্যাবিলিটি আছে, তাদেরকে ইন্টারমিডিয়েট ভর্তি করেন। Again, give them preparatory course. Make it a preparatory course for নিজেদের চাকরি, উৎপাদন, আয় ব্যয় বৃহত্তরে কিভাবে যাবা। ইন্টারমিডিয়েট পাস করার পরে, 2 বছরের পাস করার পরে তাদেরকে সমস্ত জিনিসগুলো বিভিন্ন সাইডে ভাগ করে দেন। আপনি যারা আর্মিতে যেতে চায় তাদের ওখান থেকে রিক্রুট করেন, করে তাদেরকে আর্মির জন্য একটা 3 বছরের ব্যাপী ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ দিয়ে দেন। যারা ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, তাদেরকে ওখান থেকে সিলেক্ট করেন, করে তাদেরকে 5 বছর ডাক্তারি কোর্স অ্যাডমিশন দিয়ে দেন। ওখান থেকে যারা পুলিশ লাইক করে, পুলিশে যেতে চায়, আমি একটু বলে নিই, যারা সাব ইন্সপেক্টর আছে, এদেরকে আপনি ইন্টারমিডিয়েট পাস করার সঙ্গে সঙ্গে যারা এখনই চাকরিতে দরকার আর ফার্দার লেখাপড়া শেখার ইচ্ছা নাই বা সামর্থ্য নাই, তাদেরকে পুলিশের সাব ইন্সপেক্টর এবং বিভিন্ন দেশ সুপারভাইজারি জবে, স্কিল জবে পাঠিয়ে দেন। তাদেরকে কোয়ালিটি কন্ট্রোলে পাঠিয়ে দেন, তাদেরকে ফ্যাক্টরি সুপারভাইজার হিসেবে নিয়োগ দেন, তারা ফ্যাক্টরির সাইট ম্যানেজার হিসেবে দেন, তাদের ঠিকাদারের ম্যানেজার হিসেবে যে দায়িত্ব দেন, তাদের ঠিকাদারের সুবিধা সুপারভাইজার হিসেবে দেন, রেলের গার্ডে চাকরি দেন, গাড়ির ড্রাইভার বানান তাদেরকে। ইন্টারমিডিয়েট পাস ছেলে গাড়ির ড্রাইভার হলে সে গাড়িকে আরো বেশি যত্ন নিতে পারবে। তারপরে আপনি যান, যারা ইন্টারমিডিয়েট পাস করছে, পুলিশ বানাতে চান, আপনি 100 নেন, 500 নেন, 1000 নেন, পুলিশ নিয়ে send them to the police academy. Give them training for 3 years. Let them learn. Let them be graduate in police. So he knows about the police service. Then he will join police. একেবারে ফরেন সার্ভিসে নেবেন, আপনি সিলেক্ট দেম সাম, ওখান থেকে সিলেক্ট করে আপনি তার ফরেন সার্ভিসে পাঠান। যারা পাস করে বাড়িতে পারবে তাদেরকে নেবেন। প্রশাসন নেবেন, হ্যাঁ, প্রশাসনের জন্য আপনি কতগুলো সাবজেক্ট চুজ করেন, করে আপনি তাদেরকে ওইখানে পড়ান 3 বছর। তাহলে এই 3 বছরগুলো পড়ার পরে আপনি আপনার দেশের প্রশাসনের জন্য যে যেখানে লোক লাগে বিসিএস পরীক্ষা দিয়ে তাদেরকে নেন। এবং যারা বিসিএস পরীক্ষা দিতে চায় তাদের জন্য আবার একটি 1 বছরের কোর্স করেন, যে তোমরা বিসিএস পরীক্ষা দিতে চাও কিন্তু তোমরা পরীক্ষা পাস করো নাই, সেই বিসিএস পরীক্ষায় তাদেরকে 1 বছর ট্রেনিং দেন। সেই ট্রেনিং দেওয়ার পরে যারা পাস করবে, যেই বিষয়ে যে দক্ষতা দেখাবে, যেই বিষয়ে তারা যেখানে ভালো করবে, তাদেরকে বিসিএস পরীক্ষার জন্য পরীক্ষা দিতে বলেন। পরীক্ষা দিয়ে যদি পাস করে তারা সেখানে চলে যাবে। আর সকল পাস গুলা হতে হবে টোটাল মার্কিং সিস্টেমে, নো হিডেন মার্ক, নো ব্যাকগ্রাউন্ড মার্ক, নো অবজারভেশন মার্ক, নো ইন্টারভিউ মার্ক, এইগুলা থাকতে পারবে না। দিস আর দ্য কারাপ্ট প্র্যাকটিস। সো তার কোয়ালিটি কি সে প্রুভ করবে তার খাতা লেখার মাধ্যমে।
যদি প্র্যাকটিক্যাল রাখতে চান 100 মার্কের প্র্যাকটিক্যাল দেখান, সে প্র্যাকটিক্যালে পাস করতে হবে, তারপরে তাদেরকে নিয়োজিত দেন, এরপরে তাদেরকে সরাসরি ক্ষমতা দেন না। প্রশাসনকে 1 বছর এন্টারপ্রেনারশিপ দেন, অ্যাজ ইন্টার্ন হিসেবে নিয়োগ করে, লেট দেম গো, আজকে এই কোর্টে, কালকে এই কোর্টে, ওখানে সেখানে গিয়ে তারা শিখুক। দে আর স্টিল নট অফিসার, দে আর ইন্টার্নি। ঘুষ খাওয়া 1 বছর আগে শুরু করা দেন না, এসি ল্যান্ড করে নামায় দেন, আর বিসমিল্লাহ করে যেদিন বসে ওদিন প্রথম সাইলটে ফাইন করে, স্যার একটু বনি করেন স্যার, একটু এই 5,000 টাকা দিয়ে স্যার আপনি প্রথম আসছেন স্যার, এই খাজনা আদায় করতেছি, বনি করেন। ধরেন এগুলো কমন কথা এসি ল্যান্ডের অফিসের কমন কথা। প্রতিটা এসি ল্যান্ডকে ওই কানুন করা, ওই নায়েবরা এগুলো এসে বলে, স্যার অভিনন্দন স্যার আপনি আসছেন আমাদেরকে, এই ফাইলটা স্যার সাইন করলে ফাইলের একটা সম্মানী। এভাবে স্পয়েল করেন না ওদেরকে। 1 বছর ইন্টার্নশিপ দেন, তারা সারা বাংলাদেশে ঘুরে বেড়ান, তারপরে তারপরে তাদের চাকরি কনফার্ম করেন, চাকরি কনফার্ম করে তাদেরকে দেন। আপনি আগাইতে হবে তো সেভাবে, এভাবে আগাইতে পারবেন না আপনি। দেশটাকে এভাবে সর্বনাশে দিয়ে নিয়ে গেলে হবে না তো। তারপরে আপনার দেশের যোগাযোগ ব্যবস্থা, আপনি অনন্ত বিলম্বে যে কোনো জেলা শহর থেকে স্ট্রেট ঢাকা আসার ব্যবস্থা বন্ধ করতে হবে। তারপরে টোল সিস্টেম করতে হবে, যদি ঢাকাতে যারা আসতে চাও, ঢুকতে চাও, টোল দিতে হবে। আপনি সকল কাজ ডিসেন্ট্রালাইজ করে বিভাগে নিয়ে যান। ডিস্ট্রিক্ট থেকে সে বিভাগীয় শহরে যাবে, বিভাগীয় শহরের পরে তার কোনো কাজ থাকবে না। আর যদি সেই বিভাগের পরে কাজ থাকে, তাহলে সে টোল দিয়ে রাজনীতিতে ঢুকবে তার কাজের জন্য। এটা জব টু বেসিস হবে, নট ফর জেনারেল পিপল। ঢাকা শহরে রাজধানীতে বেড়ানোর জায়গা না, এখানে এসে আড়াইশ করে ঘুমানোর জায়গা না। এখানে আসতে হলে আপনাকে সেরকম গাড়ি ভাড়া, বাস ভাড়া দিয়ে আসতে হবে। ফলে আপনাকে সমস্ত রোড গুলাকে আপনার কানেক্ট করতে হবে প্রথমে বিভাগের সঙ্গে, এর ছাড়া কোনো রাস্তা থাকবে না। আর বিভাগ থেকে রাস্তা আসবে ঢাকায়, যে 7টা বিভাগ আছে, 7টা বিভাগের সঙ্গে এক্সপ্রেস ওয়ে হবে, এক্সপ্রেস ট্রেন ওয়ে হবে, সেখান থেকে আসবে। তারপরে সেখান থেকে আপনি চেঞ্জ করে ব্রাঞ্চ ট্রেনে যান, ডানে যান, বাঁয়ে যান, উত্তরে যান, পূর্বে যান। You have to make some model, you have to make some plan. রাষ্ট্র চালাবেন আপনি, রাষ্ট্র নিয়ে আপনি করবেন। আপনি 20টি দেশের মানুষ, আমরা সেই কি বলে